আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শুরু করছি হৈমন্তী ভট্টাচার্যের কলমে ধূসর মানব। ওপর থেকে নেমে আসা একটা দড়ি সদর দরজার লোহার ছিটকিনির সঙ্গে বাঁধা। বাড়িতে কেউ এলে দরজায় টকটক আওয়াজ করলেই বলে সন্দিগ্ধ প্রশ্ন ভেসে আসে। এই পারের আমির পরিচয় সন্তোষজনক হলে দড়িতে টান পড়ে, ছিটকিনি খোলে। অটোমেটিক ব্যবস্থা, যাতে বারবার একতলায় নামতে না হয়। একতলায় কেউ থাকে না বহু বছর। বাড়িটা অনেক পুরনো, প্রায় ভগ্ন দশা। এইখানে দাঁড়াও, এখানে ওই সবুজ দরজাটার সামনে। একটা রিকশা এসে দাঁড়ালো। গলদঘর্ম হয়ে এক প্রৌঢ় নামলেন। তিনি গৃহকর্তা। চকচকে টাক আর ফর্সা মুখে ঘামের গর্জন তেল। অল্প বয়সে বেশ রূপবান ছিলেন বোঝা যায়। দুটো বড় বড় বাজারের ব্যাগ টেনে নামিয়ে তিনি দোতলার বারান্দার দিকে মুখ তুলে ডাক দিলেন, বাসন্তী, 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 দরজাটা খুলে দাও। ভাড়া এবং রোদের জন্য উপরি 5 টাকা পকেট থেকে গুনে গুনে দিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়ালেন প্রৌঢ়। পাড়াতে তিনি মেনি বাবু বলে পরিচিত। এই নামের ইতিহাস ঘাঁটতে গেলে প্রায় 20 বছর আগে মফস্বল কলেজের ইউনিয়ন রুমে পৌঁছতে হবে। চেয়ার টেবিলগুলো আজও হয়তো মুচকি হাসবে। সিনিয়র দাদাদের আদেশে সেই কবে একটা ফর্সা কটা চোখের নির্মল নামের ছেলে বিড়ালের ডাক ডেকেছিল, আর সিনিয়র একজন দাদা তার লাল হয়ে যাওয়া কান টেনে বলেছিল, এর কানগুলো তো খাসা বিল্লির মতো রে, একেবারে গোলাপি। সেই থেকেই মেনি নামটা কিভাবে যেন কলেজ ছাড়িয়ে পুরনো পাড়া এবং তারপর সর্বজনীন হয়ে গেল। আপাতত মেনি বাবু বার 5 দরজায় কড়া নেড়ে ঘামে ভেজা রুমাল দিয়েই কপালটা একবার মুছে নিলেন। গিন্নি বাসন্তী এই সময় পুজোয় বসে। অন্যদিন এতক্ষণে পুজো হয়ে যায়। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই পুজো এখনো শেষ হয়নি। টুংটুং করে পেতলের ঘণ্টার শব্দ ভেসে আসছে। খানিক বাদে ঝনাত করে দরজা খুলে গেল। সিঁড়ি দিয়ে ভারী ব্যাগ নিয়ে উঠে বাজারটা রান্নাঘরের একটা নির্দিষ্ট দেওয়ালে সন্তর্পণে রাখলেন মেনিবাবু। তারপর খাবার ঘরের টেবিলের থেকে একটা চেয়ার টেনে পাখা চালিয়ে সুস্থির হয়ে বসলেন। টেবিলের ওপর জলের বোতল সবকটা খালি। বিরক্তিতে কপাল কুঁচকে গেল। একটা বোতল নিয়ে জল ভরতে যাবেন, বাসন্তী জ্বলন্ত ধূপ নিয়ে চারপাশে ঘোরাতে ঘোরাতে এ ঘরেও এলো। গোলাপের এই চড়া গন্ধটায় আজকাল গা গোলায় মেনিবাবুর। সকালে বিকেলে ঘন্টার পর ঘন্টা পুজোর ধুম, আর এই গন্ধটা ঘুরতেই থাকে যেন সারাদিন, একটা ক্রনিক অসুস্থতার মতো। মাত্র কিছু বছরে কত বদলে গেছে বাসন্তী। মেনিবাবু তো যাননি, কিংবা হয়তো গেছেন। নিজেকে তলিয়ে দেখার সময় কতটুকু পান। বাসন্তীর চোখ দুটো বেশ ফোলা ফোলা লাগছে, কান্নার ছাপ স্পষ্ট। এখন অবশ্য এরকম হঠাৎ হঠাৎ অকারণ কান্না মেনিবাবুর গা সওয়া হয়ে গেছে। মাঝে মাঝে যে বিরক্ত লাগে না তা নয়, তবু প্রতিক্রিয়া দেখান না। বাড়িতে ব্লাউজ পরে থাকা ছেড়েই দিয়েছে বাসন্তী। এখন একটা বিবর্ণ নরম শাড়ি কোনো মতে জড়ানো আছে গায়ে। একবার কড়া চোখে তাকিয়ে প্রায় আঁতকে উঠে বাসন্তী বলল, একি একি, ছি 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 ছি, তুমি আঁশ কাপড়ে নিরামিষ খাবার চেয়ারে বসেছো? ওঠো ওঠো ওঠো, যাও যাও যাও, ধুয়ে দাও চেয়ার, যাও। মেনিবাবু উঠে দেখলেন সত্যিই মস্ত ভুল হয়ে গেছে। 4টে চেয়ারের 2টো নিরামিষের দিন বসা হয়,
অন্য দুটো মাছের দিন। বাসন্তীর নিদান। বাসন্তী তেড়ে উঠে বলল, আরে দাঁড়িয়ে কেন, যাও। শোনো, আগে জামা ছেড়ে চেয়ার ধো। জানলায় একটা কাক বসে বোদ্ধার মতো এদিক ওদিক ঘাড় নাড়ছিল। বাসন্তীর চিৎকারে চমকে উঠে ধড়ফড় করে উড়ে পালালো। মিনিবাবু সেদিকে তাকিয়ে অকারণে ফিক করে হেসে ফেললেন। গরম তেলে জলের ফোঁটা পড়ল। সাপের মতো হিস হিস করে বাসন্তী বলল, আমার মরণ লেগেছে, আর তোমার হাসি পাচ্ছে, তাই না? হাওয়া শুরু করলে। ক্লান্ত শোনালো মেনিবাবুর গলা। লাভার মতো চোখের জল বক্ররেখায় গড়িয়ে পড়তে লাগলো বাসন্তীর কুঁচকে যাওয়া গাল বেয়ে। মেহনিবাবুর তলপেটে ব্যথা ব্যথা করে উঠল। মুখটা ভীষণ তেতো লাগছে। অম্বলের সমস্যাটা বেশ কয়েকদিন ধরে ভালোই ভোগাচ্ছে। একটু জোয়ান খেতে হবে এক্ষুনি। বাসন্তী দম নিয়ে ফোঁপাচ্ছে। খুব সন্তর্পণে ছোঁয়া বাঁচিয়ে পাশ দিয়ে যেতে গিয়েও একটু ছোঁয়া লেগে গেল। দেখলে কাল সারা রাত আমি কেসেছি, আমার চানও সারা, তাও ছুঁয়ে দিলে। ছি! মেনিবাবুর তৃষ্ণার্ত ওষ্ঠে এবার বিষ বাক্য উঠে আসতে চাইল। রসনা খর হয়ে উঠল কড়া কথা ফিরিয়ে দেওয়ার জন্য। তবু বরাবরের মতো চুপ করে রইলেন। উগরে দিয়ে শান্ত হতে পারলেন না। দেখুন নির্মলবাবু, এত বড় ধাক্কা তো, এসব রোগ অনুভূতি সবই মানসিক। একটু ধৈর্য, বুঝতেই পারছেন। বুঝতেই পারছেন সব বোঝার দায় যেন একা তারই। রেগে যাওয়া বা বিরক্ত হওয়া চলবে না। অনুভূতির জলতরঙ্গের সবকটা রিড নিষ্ক্রিয় রেখে শুধু ধৈর্যের পরীক্ষা দিয়ে যেতে হবে তাকেই। কিন্তু কেন? একা তো বাসন্তীর জীবনে আঘাত আসেনি, ধাক্কা তো তার বুকেও বেজেছে। সন্তান শোকের মতো কিছু হয় না, ফাঁকা বাড়িটা যেন গিলতে আসে। যতদূর সম্ভব নরম গলায় জিজ্ঞাসা করলেন, ওষুধ খেয়েছ? ওষুধ তো খাচ্ছি এত বছর, মরণ রোগে ধরেছে আমায়। এই খানিক আগেও বুক ধড়ফড় করছিল। মরলে আমিও বাঁচি, আর তুমিও বাঁচো, তুমি। কান্না বিকৃত স্বরে বলে হাঁপাতে লাগলো বাসন্তী। তারপর প্রায় ডিঙি মেরে বাথরুমের দিকে এগিয়ে গেল। মেনিবাবুর পেটের ব্যথাটা আবার গুলিয়ে উঠছে। কুণ্ডলি পাকিয়ে উঠে আসতে চাইছে বিষাক্ত সরীসৃপের মতো। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। খালি বোতলটা এখনো হাতে ধরা। বাসন্তী বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে। প্রেশার নেমে গিয়ে ওঠার ক্ষমতা নেই। শোবার ঘর অনেকদিনই আলাদা। ঠাকুর ঘরের চৌকিতে বাসন্তীর শোবার ব্যবস্থা। সেইখানেই শুয়ে আছে। মাথার কাছে চিন্তিত মুখে ওর বোন শ্রাবন্তী আর ভগ্নিপতি মলয়। পাখার ঘর ঘর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। জানলা বন্ধ, ঘরের ভেতরে মৃদু অন্ধকার। শ্রাবন্তী মুখ তুলে তাকালেই মেনিবাবু জানেন চোখ থেকে অভিযোগের ইথার তরঙ্গ ভেসে আসবে। জানেনই তো পুপুল চলে যাবার পর দিদির মনের অবস্থা। বুঝি আপনাকেই সব সামলাতে হয়। দিদির কি সেরকম কোনো উত্তেজনা হয়েছিল? না তো। ও, মেনিবাবু জানেন কথোপকথনের সময় শ্রাবন্তী এক দৃষ্টে তাকিয়ে মেনিবাবুর অভিব্যক্তিতে মিথ্যে খুঁজবে। লাই ডিটেক্টর বলে নাকি একটা মেশিন হয়, মেনিবাবু শুনেছেন। মিথ্যে বললেই বেজে ওঠে। সেরকমই কোনো যন্ত্রের সামনে যেন পরীক্ষা দিতে হয় বারবার। কলেজের গেটে দাঁড়ানো সিনিয়রদের ছুঁড়ে দেওয়া নিষ্ঠিবনের মতো বিদ্রুপ হজম করতে হতো বিনা প্রতিরোধে।
সমবেত মেয়েদের তরল হাসিতে রক্তে লাল হয়ে ওঠা চেতনা বহন করতে হতো। আজও বিনা কারণে অভিযোগের আঙুলের সামনে নীরব থাকতে হবে। চিৎকার করে যদি বলতে পারতেন, কেন আমি কি চোরের দায়ে ধরা পড়েছি? সবকিছুর জবাবদিহি আমাকেই করে যেতে হবে। পরদিন সকাল 6টা নাগাদ বাসন্তী উঠে বসল বিছানায়। শ্রাবন্তীরা চলে গেছে গতকাল বেশ রাতে। বাড়িতে কাজের লোকের পাট নেই, না এতে মেনিবাবুর আপত্তি নেই, কিন্তু বাসন্তী শুনলেই নাক কুঁচকে বলবে, ইস, বাইরের লোক কি না কি কাপড়ে আসবে, হয়তো হেগো শাড়িতে ঠাকুরের বাসন ছুঁয়ে দিল। কোনো রকম এক পদের রান্না হাজার ছোঁয়া বাঁচিয়ে বাসন্তীই করে। মেনিবাবু রান্নাঘরে ঢুকলেন। একার চেষ্টায় ডাল ভাত আলু সিদ্ধ অবধি তিনি পারবেন। গ্যাসের দুটি ওভেনের ডান দিকেরটায় ভাত হয়। চাল ডাল আর খোসা সমেত আলু নুন আর অল্প তেল দিয়ে বসিয়ে দিলেন। আধ ঘন্টা পর রান্না নামিয়ে ঢাকা দিয়ে পোশাক পাল্টে ঘরে এলেন। বিছানায় বসে থাকা বাসন্তীর দিকে তাকিয়ে হঠাৎ যেন ভয় হল। চোখ দুটো কোটরে ঢোকা, অথচ প্রথম যেদিন কোণে চন্দনে সাজানো চোখ দুটো দেখেছিলেন সেদিন কত সুন্দর লেগেছিল। একটা বাসি হয়ে যাওয়া শবদেহ যেন সোজা হয়ে বিছানার ওপর বসে। অতীতের মৃৎভাণ্ডর মতো বর্তুল স্তন দুটো বেঢপ শুকনো ফলের মতো ঝুলন্ত। বিন্দু মাত্র সুধারস তাতে কোনোদিন ছিল, তা যেন কল্পনাতেও আনা সম্ভব নয়। স্তনের ইঞ্চিখানেক নিচে থাকা হৃদয়টাও এখন মরুভূমি, নিজে অবিরত জ্বলছে। অগ্নিকণার মতো উষ্ণ ধুলোর ঝড়ের ছাপটায় জ্বালিয়ে দিচ্ছে চারপাশ। তুমি শো না, আমি যা পারছি করছি রান্না। কালকে শ্রাবন্তী তরকারি করেছিল, ওই আছে একটু, ওতেই হয়ে যাবে। কাল ওদের কাছে আমার নিন্দে বন্ধ করেছো না? ছি বাসন্তী, আবার আবার সেই মিথ্যে সন্দেহ। বিরক্তি আর অব্যক্ত রাগে মনটা বিষিয়ে গেল মুহূর্তে। ওরে বাবা, কত যেন নীতি নিয়ে চলো তুমি। মনে পড়ে একতলায় আগের ভাড়াটে বউয়ের কাপড় ছাড়া লুকিয়ে লুকিয়ে দেখে মার খাচ্ছিলে? আর একটু হলে তো। মেনিবাবু জোঁকের মুখে নুন পড়ার মতো গুটিয়ে গেলেন। হালকা মিহি অন্ধকার, অল্প ফাঁক হয়ে থাকা জানলা, সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখ পড়ে গিয়েছিল। কালচে হিলহিলে সাপের মতো নগ্ন শরীর, হঠাৎ চোখাচোখি। হ্যাঁ, অনেক গালমন্দ শুনতে হয়েছিল সত্যি, কিন্তু এতদিন বাদে এসব কথা কেন? তাও প্রসঙ্গ ছাড়া। জোর করে তাকে খুঁচিয়ে রক্তাক্ত করার জন্য ভেতরে আর কত জ্বালা আছে বাসন্তীর। ফেলে দাও রান্না, খাবো না আমি। দেখো, আমি বুঝি তোমার জ্বালা। পুপুল এত অসময় চলে গেল, তবু বাঁচতে তো হবে। পুপুলকে নিয়েই আমার বাঁচা ছিল। তোমার মতো অপদার্থ অযোগ্য লোক, ঘেন্না হয় তোমায়, ঘেন্না হয় তোমায়। আমার যোগ্য ছিলে কোনোদিন? হ্যাঁ, কোনোদিন ছিলে? শোনো, বিয়ে তোমার অনিচ্ছায় হয়নি। কি এমন রূপের ধুজনি ছিলে যে সবাই তোমার বিয়ে করার জন্য মালা নিয়ে লাইন দিয়েছিল? মেনিবাবুর মুখ থেকে আচমকা বুলেটের মতো ছিটকে বেরিয়ে এলো কথাগুলো। কম রোজগারের খোঁটা এর আগেও অনেকবার শুনেছেন, গা সবাই হয়ে গেছে, কিন্তু আজ হঠাৎ মনে জমে থাকা কথাগুলো বেরিয়ে এলো। বিন্দু বিন্দু রাগ এতদিন ধরে জমেছিল, এতদিনে বেরোনোর পথ খুঁজে নিল। তোমাকে আমার কোনোদিন পছন্দ নয়, কোনোদিন নয়। ভীতু, মেরুদণ্ডহীন। কোন দিন কোন সুখটা পেয়েছি তোমার ওই সামান্য রোজগারে?
এমনকি বিছানায় অবধি। চাবুক খাওয়া কুকুরের মতো মেনিবাবু মরণ কামড় বসালেন। দাঁতে দাঁত চিপে কেটে কেটে বললেন, তুমি সব হারিয়েছ নিজের দোষে। কি ভেবেছিলে তোমার মেয়ে মাধ্যমিকে একদম কাগজে নাম তুলবে? কম চাপ দিতে ওকে পড়াশোনার জন্য। সাদামাটা রেজাল্টের পর ওর স্কুলে সবার সামনে অপমান করেছিল, মনে পড়ে? তো নিজের সন্তানকে নিয়ে স্বপ্ন থাকবে না? তা বলে মর মর বলে গালি দেবে? রেজাল্ট আর ক্যারিয়ারটাই সব ছিল, তাই না? মেয়েটা যে ভিতর থেকে অসুস্থ ছিল, জানবার চেষ্টা করেছিলে। এখন মরা মেয়ের জন্য দরদ দেখাচ্ছ। তুমি আমায় মিথ্যে মিথ্যে দোষ চাপিয়ে দায়ী করছো। কি চাও তুমি? বলো, কি চাও? আমি আত্মহত্যা করে মরি? শোনো, পুপুলের অসুখ করেছিল, বুকে ইনফেকশন হয়েছিল। কে দায়ী তার জন্য? আমি দায়ী? আমি? মিথ্যুক কোথাকার, মিথ্যুক! হিস্টেরিয়া রোগীর মতো চিৎকার করছে বাসন্তী। রক্তহীন ফ্যাকাশে হয়ে গেছে মুখ। আবার সেই ব্যথাটা গুঁড়ি মেরে উঠছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার কি বাসন্তীর প্যানিক অ্যাটাক হবে? এক গাদা শীতল চোখের অভিযোগের তীর ধেয়ে আসবে। অথচ কি যেন একটা ভেতর থেকে মেনিবাবুকে অশান্ত করে তুলতে লাগলো। সহ্যের ইলাস্টিক টানতে টানতে কখন যে শেষ সীমায় পৌঁছে গেছে তিনি বুঝতে পারেননি। আরে থামো, কি হচ্ছে কি? প্রায় মরিয়া হয়ে বললেন মেনিবাবু। বাসন্তী তো বটেই, নিজেকেও থামাতে হবে। মনের ভেতরে তুমুল বিস্ফোরণ টের পাচ্ছেন তিনি। ওষুধের ক্যাপ, জলের বোতল, জগ ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বাসন্তী। গ্লাসটা ছিটকে এসে গোড়ালির একটু নিচে লাগলো। বাসন্তী ওয়াক তুলে বমি করার চেষ্টা করছে। মোক্ষম জায়গায় খাটা লেগেছে। মেয়ের রেজাল্ট আর ক্যারিয়ার, এই যেন ছিল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মাধ্যমিকের ফল আশানুরূপ হয়নি মেয়ের, কি বকুনি! যেদিন অত বকুনি খেল মেয়ে, তার পরদিন থেকে জ্বর শুরু হলো। না কোনো কার্যকারণ হয়তো নেই, কিন্তু মেনিবাবুর ঘোর বিশ্বাস ছিল মনে মনে। আজও অপরাধ বোধে ভোগে বাসন্তী। তার মানসিক বিকৃতির মূলে সেটাই কারণ। ব্যথা লাগা জায়গায় এই অল্প সময়ই একটা ছড়ানো পাপড়ি মেলা অপরাজিতা ফুলের মতো কালশিটে পড়ে গেছে। মেনিবাবুর মাথায় আগুন জ্বলে উঠল। বাসন্তী ফ্যাঁস ফ্যাঁসে গলায় দম নিতে নিতে বলছে, চলে যাও, চলে যাও সামনে থেকে, চলে যাও। জীবনটা শেষ করে দিল আমার, শেষ করে দিল। বদমাইশ লোক একটা, শেষ করে দিল। মেনিবাবুর হাত পা থরথর করে কাঁপছে অসহনীয় রাগে। সারা ঘরে উত্তপ্ত বিষবাষ্প পাক খেয়ে ঘুরছে। একটা ছাল ছাড়ানো মুরগির মতো তড়পাচ্ছে আর কেঁপে কেঁপে উঠছে বাসন্তীর শীর্ণ শরীরটা। বটির একটা হালকা টানে ছিটকে উঠে থেমে যাওয়ার ঠিক আগে কসাইয়ের হাতে ছটফট করা, হাড় বের করা, দুর্বল আধমরা ব্রয়লার মুরগির মতো। এখন বিকেল 4:30। এই সময় শহরের হৃদস্পন্দন একটু ঢিমে থাকে। অফিস ফেরত যাত্রীদের সাথে ক্লান্ত পায়ে বাস ধরতে ছোটে শহরটা। সদ্য বিকেলের রোদ রাঙা হতে শুরু করেছে। পাইন গাছের আড়ালে সূর্যটা আস্তে আস্তে লুকিয়ে পড়বে এরপর। ময়দানে অনেক বছর পর এলেন মেনিবাবু, তাও এরকম সময়। হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। ঘাসের উপর হাত পা ছড়িয়ে আরাম করে বসলে। একটু শুতে পারলে হতো। সঙ্গে আনা ঝোলাটা বালিশের মতো রেখে চিত হয়ে শুয়ে পড়লেন।
আকাশের দিকে চোখ খুলে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। চোখ বুজে বন্ধ চোখের লালচে পর্দায় নানা রং কল্পনা করতে করতে একটা গল্প হঠাৎ মনে পড়ে গেল। ছোটবেলায় শোনা। একটা ছেলে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। তখন একটা কেন্ন তার কানে ঢুকে যায়। পরে সেটা মাথায় ছানা পোনা ডিম নিয়ে সংসার করে ফেলে। একদিন ছেলেটি সকালে ঘুম থেকে উঠে দেখে সার দিয়ে শয়ে শয়ে কেন্ন কান দিয়ে ক্রমাগত বেরিয়ে আসছে। ভিতরে জমে থেকে এভাবে বংশবৃদ্ধি সত্যিই কি করতে পারে কেন্ন? হাসতে গিয়ে ভয় পেয়ে গেলেন মেনিবাবু। কান বেয়ে কিছু ঢুকলো নাকি, কিংবা হয়তো আগেই ঢুকেছিল। ঝট করে উঠে বসে মাথাটা ঝাঁকাতে লাগলেন। একটু দূরে একজন বিদেশি পাখিদের ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছে। একজোড়া ছেলে মেয়ে একটু দূরে বসে গল্প করছে। তারা তাকাচ্ছে। মেয়েটার তরল হাসির আওয়াজ পেলেন দূর থেকে। টাইট টপ পরে আছে মেয়েটা। মেনিবাবু লোলুপভাবে মেয়েটির ঊর্ধ্ববাসের ওপর দিয়ে প্রকট হয়ে ওঠা দুটো গোলাকার মাংসপিণ্ডের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটাও দেখছে তাকে একদৃষ্টে। উঠে দাঁড়ালো। ছেলেটাও কাছে এগিয়ে আসছে। চলার ছন্দে মেয়েটার শারীরিক প্রত্যঙ্গগুলো কাঁপছে। মেনিবাবু চোখে একটা ভদ্র নিরীহ বেচারি ভাব ফুটিয়ে তুললেন। ছেলেটা একটু দূর থেকে কথা শুনে দিল। দাদু এখনো দাঁড়ায়। পায়ের কালশিটেটা আর একবার টনটন করে উঠল। মেনিবাবুর ফ্যাল ফ্যালে দৃষ্টির দিকে উপেক্ষা ভরে তাকিয়ে ওরা অন্যদিকে হাঁটা দিল। পরস্পরের হাত ধরে দূরে চলে যাচ্ছে ওরা। ক্রমশ আবছা হয়ে যাচ্ছে ওদের অবয়ব। মাথার ভিতর কি সত্যিই কেন্ন ঢুকল? কি যে ঘুরছে শরীরের তলার অংশ থেকে সেই পুরনো ব্যথাটা আবার ধাক্কা দিতে দিতে উপরে উঠছে। এক্ষুনি সুলভ শৌচাগার খুঁজতে হবে। একটা গাঢ় নীল রঙের পোকা পায়ে উঠেছে। পাটা একবার ছাড়তেই সেটা ঘাসে হারিয়ে গেল। সারা গা শিরশির করে উঠল একবার। বুকটাও ঠিপঠিপ করছে। চারপাশে ভয়ে ভয়ে তাকালেন। তাকে দেখে সবাই কি কিছু সন্দেহ করছে? দূর, কি সব ভাবছেন? তিনি পায়ের আর ঝাঁকের ঝটপট করে নেমে এসে ছুঁড়ে দেওয়া খাবার খাওয়া দেখতে লাগলেন। ব্যাগের ভেতরে থাকা ফোনটা বেজে উঠল। কে করছে? ফোনটা কি সঙ্গে আনা ভুল হলো? বাজতে বাজতে থেমে গেল ফোন। আবার বাজছে। নম্বরটা অচেনা। এটা বাসন্তীর নম্বর নয়। হ্যালো। কতক্ষণ ধরে ফোন করা হচ্ছে, ধরছেন না কেন? কেন, কি হয়েছে? বাড়িতে চলে আসুন এক্ষুনি। বাড়ি? কেন? আসুন না, এলেই জানতে পারবেন। ধমকের সুরে কথা বলে ফোন কেটে দিল ওপাশের লোকটি। মনে মনে একটু বিরক্ত হলেন মেনিবাবু। ফোনটা সঙ্গে আনা মস্ত বড় ভুল হয়েছে, কোনো সন্দেহ নেই। এবার এটার মায়া ত্যাগ করতে হবে। ফোনের গ্যালারিতে গিয়ে সেভ করে রাখা নগ্নিকাদের ছবি আরও একবার দুবার দেখলেন তাড়িয়ে তাড়িয়ে। শরীর এখনো বেশ সাড় দেয় তার। ব্যাটারিটা খুলে সেটা আগে ফেললেন। আর একটু এগিয়ে বাস ট্রাম চলা রাস্তায় ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন।
ওপর দিয়ে ভারী গাড়ি চলে গেলে ফোনটা ঠিক রাস্তার ধুলোর সাথে মিশে যাবে, কারোর খুঁজে পাওয়ার উপায় থাকবে না। সাথে টাকা আছে, দূরপাল্লার বাস ডিপো থেকে দূরের যে কোনো রুটের বাস ধরে কোথাও একটা নেমে পড়াই যায়। কতদিন এভাবে জন অরণ্যে হারিয়ে যেতে ইচ্ছে হয়েছে, কিন্তু তারপর কোনো হোটেলে রাত কাটাতে গেলেও তো পরিচয়পত্র লাগবে। কান গরম হয়ে উঠল আবার। ভোটার কার্ড, আধার কার্ড সব তো বাড়িতেই রয়ে গেছে। এহে, তাহলে না, আর ভাবনায় কুলোচ্ছে না। এভাবে অনিশ্চয়তার পথে হেঁটে কি বাঁচা যাবে শেষ অবধি? বাড়িতে কি হয়েছে বেশ জানেন মেনিবাবু। ফোনটা থাকলে আরো কয়েকবার ফোন আসতো। বিছানায় বাসন্তী পড়ে আছে সকালের মতোই। ওর গলায় লাল গামছা জড়ানো নেই, গামছাটা ঘরে অন্য জামা কাপড়ের ভিড়েই লুকিয়ে আছে। গামছাটা দিয়ে গলাটা চেপে ধরে বেশ জোরে মোচড়, খানিকটা ছটফট, ব্যাস। হাতের পাতা দুটো লাল হয়ে গেছিল, গরমও। তারপর থরথর করে কাঁপছিল, মাথার সামনে সারা পৃথিবীটা দুলছিল। কিভাবে যেন সব হয়ে গেল। তারপর হুঁশ ফিরল। বাসন্তীকে থামাতে গিয়ে একেবারে থামিয়ে ফেললেন যে। বাথরুম থেকে মগে করে জল এনে ঢাললেন, কতবার গায়ে হাত দিয়ে নাড়ালেন। সারা শরীরের শিরাগুলো দিয়ে হু হু করে রক্ত ছুটে চলেছে। কান্নায় গলা বুঝে আসার পর মনে হয়েছিল এখানে আর নয়। আলমারি খুলে সব কাপড় লণ্ডভণ্ড করতে হয়েছে। টাকা আর গয়নাগুলো অবশ্য সঙ্গেই আছে। দশটা নাগাদ রোজকার মতো বাজারের ব্যাগ হাতে বেরিয়েছেন। চেনা মুখের সাথে দেখা হয়েছে, সৌজন্যের হাসি বিনিময় হয়েছে। ধরা যাক তিনি ফিরলেন, ফিরে কেঁদে কেটে ডাকাতির গল্প বলবেন। হ্যাঁ, তিনি সকালে বেরিয়ে যাওয়ার পর খুন হয়েছে, কিংবা আগে হয়েছে। তাদের শোবার ঘর আলাদা, তাই তিনি জানতে পারেননি। ডাকাতরা টাকা গয়না সব নিয়ে গেছে। তার সাথে স্ত্রী বাসন্তী দেবীর অনেকদিন স্বাভাবিক সম্পর্ক ছিল না। অতএব তিনি রোজকার মতো ঘুম থেকে উঠে বাজারে বেরিয়ে গেছেন, স্ত্রীর খোঁজ না নিয়েই। তারপর তিনি স্ত্রীর ওষুধ কিনতে ধর্মতলায় এসেছেন, তাই ফিরতে দেরি হচ্ছিল। ধৈর্যশীল ভালো মানুষ ইমেজ নিয়ে তো কাটালেন এতকাল, শেষ রক্ষা যে কেন হলো না। ডাহা ফেল করলেন, একেবারে ধ্যাড়ালেন যাকে বলে। তবু তিনি হাউ হাউ করে কাঁদবেন, অসুস্থ স্ত্রীর জন্য কত কিছু করেছেন সেটা ইনিয়ে বিনিয়ে বলবেন। অকালে সন্তান হারিয়ে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল, সেটা সবাই জানে। ডাকাতির গল্প আর কি করে বিশ্বাসযোগ্য করে তোলা যায় মনে মনে ভাবতে লাগলেন মেনিবাবু। তার মতো নিরীহ লোক আর যাই করুক খুন করতে পারে না, এটা বিশ্বাস করানোটা কি খুব কঠিন হবে? টাকার গয়নাগুলো কোথাও একটা লুকোতে হবে, কিন্তু কোথায়? আগে কোনো হোটেলে গিয়ে কিছু খেতে হবে। সকালে বানানো খিচুড়িটা এখনো হয়তো চাপা দেওয়া আছে টেবিলে। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, খিদেতে মাথা যন্ত্রণা করছে। খেলে চিন্তাশক্তি ঠিকভাবে কাজ করবে। অনেকগুলো মিথ্যে ঠিক করে সাজাতে হবে, কার্যকারণ বেঁধে। দ্রুতগামী গাড়ির পাক খেয়ে ওঠা ধুলোয় ধোঁয়াটে অস্পষ্টতা তৈরি হচ্ছে। দূরের বড় বড় আলোকিত অট্টালিকা ঝাপসা দেখাচ্ছে। শহুরে শ্বাসরোধী পেট্রোলগন্ধি বাতাস ক্রমশ
ধূসর থেকে গাঢ় ধূসর ধুলোর মেঘ তৈরি করছে অজগরের পিঠের মতো মসৃণ কালো পিচের রাস্তার উপর। ব্যাগ কাঁধে অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে সেদিকে এগিয়ে যেতে লাগলেন মেনিবাবু। শুনছিলেন হৈমন্তী ভট্টাচার্যের কলমে ধূসর মানব। গল্প পাঠে এবং মেনিবাবুর চরিত্রে আমি তমাল, বাসন্তীর চরিত্রে ঋতুপর্ণা, এছাড়াও অন্যান্য চরিত্রে দিতিপ্রিয়া, কৌস্তব, ইন্দ্রনীল এবং নীল। সাউন্ড মিক্সিংয়ে আমি তমাল, পোস্টার ডিজাইনে ম্যাজিক ক্রেয়ন্স। এই চ্যানেল যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি।